মাই লাস্ট ডেচেস বাই রবার্ট ব্রাউনিং। আমি এটা খুব কনফিডেন্টলি বলতে পারি যে এই পোয়েমটা তোমাদের জন্য খুব মেমোরেবল হয়ে থাকবে ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, স্পেশালি যারা একটু হলেও সিরিয়াস স্টুডেন্টস তাদের জন্য। নিশ্চয়ই তোমরা পোয়েমটা পড়েছো অলরেডি অনেকেই, আর এটা বুঝেছো যে ক্লাস 10-এর যে পোয়েম ছিল, পোয়েট্রি ছিল, তার থেকে এটা অনেকটা একটু আলাদা লেভেল। সো আমি চেষ্টা করবো তোমাদের যা ডাউটস আছে সেগুলো ক্লিয়ার করার, আর এক্সপ্লেনেশনটা আমি সেভাবে করার চেষ্টা করছি যেটা তোমাদের জাস্ট পোয়েমটা বোঝার ক্ষেত্রে না, কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রেও, এক্সামের ক্ষেত্রেও তোমাদের হেল্প করতে পারে। আর পুরো এক্সপ্লেনেশনটার যে ইংলিশ ট্রান্সলেশন সেটা আমি সাবটাইটেল হিসেবে দিয়ে রাখছি, যেটাও কিন্তু তোমাদের হেল্প করবে, ওটা একটু ফলো করো। তোমাদের সেন্টেন্স ফরমেশন, রাইটিং এর ক্ষেত্রে, আনসার যখন লিখছো সেই ক্ষেত্রেও কিন্তু এটা হেল্প করবে। পোয়েমটা নিয়ে একটা দুটো কথা বলবো, তারপরে আমরা ডিরেক্ট স্টার্ট করবো। সো মাই লাস্ট ডেচেস বাই রবার্ট ব্রাউনিং is a supreme dramatic monologue. Now the question is, what is dramatic monologue? ড্রামাটিক মনোলগ হচ্ছে সেই জনরা অফ পোয়েট্রি যেটা রবার্ট ব্রাউনিং মেবি হয়তো ক্রিয়েট করেনি, বাট উনি শিওরলি ফেমাস করেছে, পারফেক্ট করেছে। না, ড্রামাটিক মনোলগ স্পেশাল টাইপের পোয়েম যেখানে একটা স্পিকার থাকে, একটা বক্তা থাকে, তার লাইফের সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টে থাকে, আর পোয়েমের মধ্যে একটা সাইলেন্ট লিসেনারও থাকে, একটা শ্রোতাও থাকে, যে হয়তো ডিরেক্ট পার্টিসিপেট করে না, বাট উই নো দ্যাট দেয়ার ইজ সামবডি প্রেজেন্ট ইন দ্য পোয়েম। বাট আমরা জানি যে ওখানে একটা শ্রোতাও আছেন যিনি বক্তার কথাগুলো শুনছেন। এই ক্ষেত্রে ইফ ইউ আর টকিং অ্যাবাউট দিস পোয়েম স্পেশালি, আমাদের স্পিকার হচ্ছেন ফিফথ ডিউক অফ ফেরেরা, আলফোনসো টু, ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য এক্সাক্ট নেম। যদিও এগুলো কতটা ভ্যালুয়েবল হবে আমি জানি না, এমসিকিউ কোয়েশ্চেন টাইপ তোমাদের যদি থাকতো তাহলে এগুলো মেবি কাজে লাগতো, যে ডিউকের নামটা অ্যাকচুয়ালি কি ছিল, ওনার যে ডাচেস ছিল, যে ডাচেসের কথা আমরা পড়তে চলেছি, ওনার নাম ছিল লুক্রেজিয়া। আর লিসনার যিনি আছেন উনি হচ্ছেন একটা মেসেঞ্জার, একটা দূত, যিনি একটা কাউন্টের তরফ থেকে এসেছেন। ওই কাউন্টের মেয়ে হচ্ছে প্রসপেক্টিভ ওয়াইফ, প্রসপেক্টিভ নেক্সট ওয়াইফ অফ দ্য ডিউক। ওকে, ওনার মেয়েকে ডিউক নেক্সট বিয়ে করতে চান। ওই ডিউকেরই ওই কাউন্টের একটা দূত এসেছে, উনি হচ্ছেন আমাদের এখানে লিসেনার। ড্রামাটিক মনোলগ নামটাই ওই জন্য হয়েছে মনোলগ, বিকজ ওয়ান স্পিকার, ওয়ান মিনস মোনো। ওকে, দ্যাটস ওয়াই মনোলগ। ড্রামাটিক কেন? কারণ ওই যে ওনার সবচেয়ে ড্রামাটিক একটা টাইম, স্পিকারের লাইফের সবচেয়ে ড্রামাটিক যে মোমেন্টটা, যেই মোমেন্টে ড্রামাটিক এফেক্ট আছে, নাটকীয়তা আছে, সেই মোমেন্টের কথা আমরা বলছি। দ্যাটস ওয়াই ইটস কল্ড আ ড্রামাটিক মনোলগ। আর যদি আমরা থিমের কথা বলি তাহলে পোয়েমটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি, মেল ডমিনেশন, এই সব থিমগুলো নিয়ে কথা বলে, এই সব থিমগুলো তুলে ধরে। মহিলাদের সবকিছু আমরা স্ক্রুটিনাইজ করি, ক্রিটিসাইজ করি, যা কিছু ওনারা করেন ঠিকঠাক সোসাইটির পছন্দ হয় না, ওনাদের পুরোটাই কন্ট্রোল করতে চায় সোসাইটি, রাইট? সো এই সিচুয়েশনটা, এই সাইকোলজিটাই কিন্তু আমরা পোয়েমটার মধ্যে দেখতে পাবো। সো নাও উইদাউট এনি ফার্দার ডিলে উই ক্যান গেট স্টার্টেড। ফেরেরা, দেখো অলমোস্ট যেন একটা ড্রামা স্টার্ট হচ্ছে। ড্রামা যখন স্টার্ট হয় প্লেস মেনশন করা থাকে, এটা হচ্ছে সেটিং আমাদের পোয়েমটা। ফার্স্ট লাইন, দ্যাটস মাই লস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। সো ডিউক এখানে মেসেঞ্জারকে, যিনি এসেছেন, দূত এসেছেন, ওনাকে দেখাচ্ছে ওনার যে লাস্ট ডাচেস, ওনার যে মৃত ওয়াইফ, যিনি আর এখন নেই, ওনার একটা পোর্ট্রেট আছে দেওয়ালে, ওটা হচ্ছে আমার গত ওয়াইফ, ওটা হচ্ছে আমার লাস্ট ডাচেস। এমন মনে হচ্ছে যেন উনি এখনো বেঁচে আছেন, লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, রাইট? আই কল দ্যাট পিস অফ ওয়ান্ডার। আমি ওই পিসটাকে, ওই যে পিস অফ আর্ট, ওটাকে ওয়ান্ডার, একটা বিস্ময় বলে থাকি, কারণ পিসটা এত সুন্দর, এত আশ্চর্যজনক। নাও ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি আ ডে। ফ্রা প্যান্ডলফের হাত একদিন ব্যস্তভাবে কাজ করেছিল। অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস, আর ওই যে ওখানে ও দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? লাস্ট ডাচেস। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক এট হার, আই সেড, ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন। একটু ওখানে বসে দেখলে ভালো হয় নাকি? উইল ইট প্লিজ ইউ, যদি একটু বসে দেখতে পারেন তাহলে কি একটু ভালো হতো না? বসে যদি পিকচারটা দেখতে পারতেন। আই সেড ফ্রা প্যান্ডল বাই ডিজাইন। বাই ডিজাইন মিনস ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে। আমি ফ্রা প্যান্ডলফের নামটা ইচ্ছাকৃতভাবেই বলেছি। For never read strangers like you that pictured countenance, the depth and passion of its earnest glance. এখানটা ভালো করে শুনবে কি বলছে, যে কারণ আপনার মতো স্ট্রেঞ্জার্স যারা আসে তারা কিন্তু বুঝতে পারে না প্রথমে যে পিকচার্ড কাউন্টেনেন্স, আমার ডাচেসের ফেসের যে এক্সপ্রেশনগুলো,
ওগুলো কিন্তু কেউ সহজে অতটা বুঝতে পারে না। নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ, আপনার মতো স্ট্রেঞ্জাররা যারা আসে তারা রিড করতে পারে না, তারা বুঝতে পারে না কোনটা। দ্যাট পিকচার্ড কাউন্টেনেন্স, পিকচার্ড আমরা বলতে পারি যেটা ফ্রেম বন্দি হয়ে আছে, ওই যে পিকচারে আছে, ওই ফ্রেমে যে কাউন্টেনেন্সটা আছে, যে লুকটা, যে এক্সপ্রেশনগুলো আছে, সেগুলো বুঝতে পারে না। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্লান্স, আর উৎসুক যে আগ্রহী আর্নেস্ট গ্লান্স, চোখের দৃষ্টিটা আমার ডাচেসের আছে, ওই পিকচারটায় আছে, সেটা অনেকে বুঝতে পারে না, তার গভীরতাটা বুঝতে পারে না। সি ডেপথ অ্যান্ড প্যাশন, তার গভীরতাটা, তার আবেগটা কেউ বুঝতে পারে না। বাট টু মাইসেলফ দ্য টার্নড, সিন্স নান পুটস বাই দ্য কার্টেন, আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই। আর যখন তারা বুঝতে পারে না তখন কার দিকে টার্ন করে? দে টার্ন টু মি, তারা আমার দিকে তাকায়। তাই কারণ কি? কারণ আমি ছাড়া, নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই মিনস অ্যাকসেপ্ট, আমি ছাড়া অন্য কেউ ওই কার্টেনটা সরিয়ে দেয় না, যেই কার্টেনটা দিয়ে পিকচারটা ঢাকা আছে। সো আমি সবসময় থাকি যখনই কেউ ওই পিকচারটা দেখে আমার লেট ওয়াইফে, আর যখন তারা ওই এক্সপ্রেশনটা বুঝতে পারে না, মিস্টেরিয়াস এক্সপ্রেশন, এইখান থেকে দেখবেন মোনালিসার যে পিকচার, ফেমাস মোনালিসা, সেটার কথা হয়তো এখানে মনে আসতে পারে। ছবিতে এক্সপ্রেশনটা আছে মুখে, সেইটার মিস্ট্রিটা অনেকে বুঝতে পারে না, তাই জন্য তারা আমার দিকে তাকায় ফর এক্সপ্লেনেশন। And seemed as they would ask me if they durst how such a glance came there. আর যদি তাদের সাহস হয়, if they dare, durst means if they dare, যদি তাদের সেই সাহসটা হয়, তারা তাহলে জিজ্ঞেস করতে চায় আমাকে how such a glance came there, ওই রকম একটা লুক, ওই রকম একটা দৃষ্টি ওনার চোখে এলো কিভাবে, লেডির চোখে। So not the first are you to turn and ask thus, sir. তাই আপনি কিন্তু এই প্রথম হবেন না যিনি হয়তো জিজ্ঞেস করতে চাইছেন যে ওই রকম দৃষ্টি, ওরকম একটা মিস্টেরিয়াস, ওরকম একটা দৃষ্টি ওনার চোখে এলো কিভাবে, আপনি ফার্স্ট ব্যক্তি হবেন না। স্যার, ইট ওয়াজ নট হার হাজবেন্ডস প্রেজেন্স অনলি, ইট ওয়াজ অ্যাপোস্ট্রফি যেটা করা আছে ওটা আই, ইট ওয়াজ কল্ড দ্যাট স্পট অফ জয় ইন টু দ্য ডাচেসেস চিকস। এইখান থেকে আমাদের যে ডিউক, তার ক্যারেক্টারটা রিভিল হবে, রিয়েল ক্যারেক্টারটা, তার যে কন্ট্রোলিং নেচার, জেলাস যে নেচারটা, সেইটা রিভিল হবে ধীরে ধীরে। দেখো কি বলছে, স্যার ইট ওয়াজ নট হার হাজবেন্ডস প্রেজেন্স অনলি দ্যাট কল্ড দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেসেস চিক, যে শুধুমাত্র ওর হাজবেন্ডের উপস্থিতিতেই ওই স্পট অফ জয়টা ওনার মুখে আসতো না। স্পট অফ জয় মিনস হোয়াট? হ্যাপিনেস, জয়, আনন্দ। মুখে যে এক্সপ্রেশনটা, ব্লাশিং সাপোজ, ওই এক্সপ্রেশনগুলো, আনন্দের এক্সপ্রেশনগুলো শুধুমাত্র হাজবেন্ডের উপস্থিতিতেই আসতো না। এখান থেকে উনি কি বলতে চাইছেন, কি মিন করতে চাইছেন, যে শুধুমাত্র এটাই হওয়া উচিত ছিল যে যখন আমি থাকবো তখন ও হ্যাপি হবে, আমি যদি না থাকি ও হ্যাপি কেন হবে? এই হচ্ছে মেন্টালিটি অফ দিস ডিউক। আর একদম স্টার্টিংয়েই দেখবে যে দ্যাটস মাই লস্ট টাচেস, ওখান থেকেও কিন্তু মেন্টালিটির কিছুটা পিকচার পাওয়া যাচ্ছে। মাই লস্ট টাচেস, ডিউকের যে পজেসিভ নেচারটা, যে আমি সবকিছু, আমাকে সেন্টার করেই সবকিছু থাকে, স্পেশালি আমার ওয়াইফ থাকবে, এইটা কিন্তু ওখানেও রিভিল হচ্ছে। Perhaps Fra Pandov chanced to say, her mantle laps over my lady's wrist too much. হয়তো এখানে ডিউক গেস করছেন, ওই যে জেলাস নেচারটা বললাম সেটা রিভিল হচ্ছে, দেখো কিভাবে। এখানে ডিউক গেস করছেন যে হয়তো, মেবি, পারহ্যাপস, যে ফ্রা প্যান্ডব আর্টিস্টের নাম, উনি হয়তো বলেছিল চান্স টু সে, চান্স টু মানে अगेन পারহ্যাপস, মেবি বলেছিল যে ওনার যে ম্যান্টেল ল্যাপস, ম্যান্টেল হচ্ছে কি? ম্যান্টেল হচ্ছে লুজ গার্মেন্ট ফর দ্য লেডিস স্পেশালি, যেটা বডিটা কভার করে থাকে। তো এখানে কি বলছে, ফ্রা প্যান্ডব হয়তো বলেছিল যে ওই ম্যান্টেলটা একটু বেশি নিচে চলে এসেছে, ডাচেসের কবজিটা পুরোটা কভার হয়ে গেছে, ওটাকে হয়তো একটু সরাতে বলেছিল। হয়তো এটা শুনে ডাচেস ব্লাশ করেছিল, লজ্জা পেয়েছিল একটু, সেই জন্য এক্সপ্রেশনটা এসেছিল। Or paint must never hope to reproduce the faint half flush that dies along her throat. বা হয়তো এই কমপ্লিমেন্টটা দিয়েছিল যে ডাচেসের গলার কাছে যে হাফ ফ্লাশ, ফ্লাশ মিনস একটা রেডিশ স্পট, একটা লাল একটা স্পট, ওই স্পটটা পেন্টিং দিয়ে কখনোই অনুকরণ করা যাবে না। এইভাবে হয়তো ফ্রা প্যান্ডব ওনাকে কমপ্লিমেন্ট দিয়েছিল, ওনার বিউটির কমপ্লিমেন্ট দিয়েছিল, যে ওনার গলার কাছে, নিয়ার দ্য থ্রোট, ওনার গলার কাছে যে ফ্লাশ, ওই যে রেডিশ স্পটটা আছে, ওটা কিন্তু কখনোই রিপ্রোডিউস করা যাবে না তার আর্টের মাধ্যমে। এটা কিন্তু ওভারঅল ওনার যে বিউটি সেটার কমপ্লিমেন্ট, জাস্ট ওই গলার কাছে স্পটটা নয়। সার্চ স্টাফ, হয়তো এরকমই কিছু ছিল, হয়তো এইভাবে মেবি ফ্লার্ট করতে চেয়েছিল ফ্রা প্যান্ডব, যেটা রেসপন্সে ডাচেসের ফেসে ওই এক্সপ্রেশনগুলো এসেছিল। এইগুলো কিন্তু পুরোটাই গেস করছে আমাদের ডিউক।
was courtesy, she thought, and cause enough for calling up that spot of joy. আর এইগুলো ডাচেস হয়তো ভেবেছিল যে courtesy, জাস্ট সাধারণ ভদ্র আচরণ, কিন্তু ওগুলোই এনাফ ছিল হয়তো ওনার মুখে ওই এক্সপ্রেশনটা নিয়ে আসার জন্য। She had a heart, how shall I say, too soon made glad, too easily impressed, she liked whatever she looked on and her looks went on everywhere. এইগুলো হচ্ছে কমপ্লেন, ডিউকের কমপ্লেন হচ্ছে ওনার ওয়াইফকে নিয়ে এই সব জিনিসগুলো। কত হাস্যকর জিনিসগুলো দেখবে যে she had a heart, ওনার একটা হার্ট ছিল, হৃদয় ছিল। এটা কি কেন হবে? হার্ট মানুষের থাকে নাকি? মেবি এটা একটা এক্সপ্রেশন যেটা বোঝাচ্ছে দ্য ডিউক ডিড নট হ্যাভ আ হার্ট, তাই হৃদয় ওনার প্রপারলি ছিল না। মেবি হি হ্যাড আ বায়োলজিক্যাল হার্ট, বাট প্রপারলি আমরা মন যেটাকে বলি মেবি ওনার ছিল না। দ্যাটস ওয়াই হি ইজ সেইং শি হ্যাড আ হার্ট। হাউ শ্যাল আই সে, আমি কি করে বোঝাবো? টু সুন মেড গ্ল্যাড, যেটা খুব সহজেই খুশি হয়ে যেত, খুব সহজে ইমপ্রেস হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড, শি লাইকড হোয়াট এভার শি লুকড অন, উনি যেদিকেই তাকাতেন সবকিছু ওনার পছন্দ হয়ে যেত। উনি তো একটা ডাচেস, ওনার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত ছিল। মেবি এটা হচ্ছে আমাদের ডিউকের বক্তব্য। শি লাইকড হোয়াট এভার শি লুকড অন অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, আর উনি সব দিকেই তাকাতেন। এখানে আর একটা কি কন্ট্রোলিং যে নেচারটা সেটা রিভিল হচ্ছে। দেখা হচ্ছে উনি সব দিকে তাকাতেন, সবকিছুর দিকে দেখতেন। এটা কেন হবে? আমার ডাচেস শুধু আমার দিকে দেখবে, মেবি এইটা হচ্ছে ওনার মেন্টালিটি। Sir, it was all one. My favor at her breast, the drooping of the daylight in the west, the bough of cherries some officious fool broke in the orchard for her. এই সব কিছু জিনিস একই করে দিত আমার ডাচেস। কি করতো? কোন জিনিসকে এক করে দেখতো? মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, আমি যে ফেভারটা ওনার জন্য করতাম, আমি যে হেল্পটা ওনার জন্য করতাম, কাইন্ডনেসটা দেখাতাম, আমার যে জিনিসগুলো, সেগুলোর সাথে পশ্চিমে যে সূর্যের অস্ত যাওয়া, ড্রুপিং অফ দ্য ডে লাইট, সানসেট, সেটাকে এক করে দিত। দ্য বাউ অফ চেরিজ সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দি অর্চার্ড ফর হার, কোনো হয়তো বোকা, নগণ্য কোনো ব্যক্তি যে হয়তো ফলের বাগান থেকে, অর্চার্ড থেকে একটা ওই চেরি গাছের একটা ডাল এনে দিত ওনাকে, সেটাতেও ইকুয়ালি ট্রিট করতো। দ্য হোয়াইট মিউল শি রোড উইথ রাউন্ড দ্য টেরেস, বা যে মিউলটা, যে খচ্চরটা, মিউল ইজ আ হাইব্রিড অফ হর্স অ্যান্ড ডঙ্কিজ ইফ আই এম নট রং, রাইট? সো ওই মিউল যে খচ্চরটাই করে উনি যে চড়তেন, সেটাকেও আমার যে ফেভার তার সাথে একই করে দিত। এটা কেন হবে? এটা কি করে হয়? অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দি অ্যাপ্রুভিং স্পিচ, আর এই সমস্ত কিছুটাই ইকুয়াল অ্যাপ্রুভিং স্পিচ, ইকুয়ালি ওনাকে হ্যাপি করে দিত। কোনো কিছু অ্যাপ্রুভ আমরা কখন করি? যখন স্যাটিসফাইড হই। তো ডিউকের কমপ্লেন হচ্ছে এটাই, যে সব কিছু ওনাকে ইকুয়ালি স্যাটিসফাই করতো। এটা হওয়ার কথা না, শুধুমাত্র আমি যেটা করবো ওনার জন্য সেটাতে উনি বেশি স্যাটিসফাইড হবেন। দিস ইজ হাউ ইট শুড বি অ্যাকর্ডিং টু দ্য ডিউক। অর ব্লাশ অ্যাট লিস্ট, হয় উনি ইকুয়ালি হ্যাপি হতেন, অ্যাপ্রুভিংলি ইকুয়ালি সবাইকে একইভাবে থ্যাংক ইউ বলতেন, বা ব্লাশ করতেন কমসে কম। শি থ্যাঙ্কড মেন, গুড, বাট থ্যাঙ্কড সামহাউ, আই নো নট হাউ, as if she ranked my gift of a 900 years old name with anybody's gift. উনি সবাইকেই থ্যাংক ইউ বলতেন, ধন্যবাদ জানাতেন, ভালো কথা, যেটা করার কথা নয় ওনার মতে, যাই হোক বলেছে ভালো কথা, কিন্তু এমনভাবে থ্যাংক ইউটা বলতেন যেন আমার এই 900 বছর পুরনো যে আমাদের পরিবারের নাম, মাই ফ্যামিলি নেম, সেটার ভ্যালু যে কোনো কারোর গিফটের ভ্যালুর সাথে সমান। এটা কি করে হবে? এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। এইটা হচ্ছে ওনার মেন্টালিটি। Who would stoop to blame this sort of trifling মানে স্মল ম্যাটার্স, ছোটখাটো ব্যাপার, যে এরকম ছোটখাটো ব্যাপার নিয়ে কমপ্লেন করতে যাব, অতটা নিচে আমি ঝুঁকবো না। ওকে, even had you skill in speech, which I have not, to make your will quite clear to such an one and say just this or that in you disgust me, here you miss or there you exceed the mark. যদি আপনার, এখানে লিসেনারের সাথে ডিরেক্ট কথা বলছেন আমাদের যে স্পিকার, কি বলছেন? যদি আপনার স্পিকিং অ্যাবিলিটি থাকেও, যদি আপনি ভালো কথা বলতে পারেন, আর যদি আপনি এটা কমিউনিকেট করে দিতে পারেন আপনার ওয়াইফের সাথে, যে তোমার মধ্যে এই ব্যাপারটা আমার পছন্দ হচ্ছে না, তোমার মধ্যে ওই ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে। সি দ্য ওয়ার্ডস হিয়ার, ডিসকাস্ট মি মানে কি? আমাকে একদম বিরক্ত করে দেয়। এক্সিড দ্য মার্ক, যেটা তুমি তোমার সীমানা ছাড়িয়ে যাচ্ছ, তুমি বাড়াবাড়ি করে ফেলছো, এইসব জিনিসগুলো তুমি যদি কমিউনিকেট করতে পারো তোমার ওয়াইফের সাথে, অ্যান্ড ইফ শি লেট হারসেলফ বি লেসন সো, আর যদি তোমার ওয়াইফ সেগুলো মেনেও নেয়, নর প্লেনলি সেট হার উইটস টু ইয়োর্স, যদি তার ইন্টেলিজেন্সটা তোমার উপর চাপিয়ে না দিতে চায়, উইটস মিনস ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা,
যদি সেইটা চাপিয়ে না দিতে চায় তোমার উপর। নর প্লে ফর ট্রুথ ট্রুলি, ফরসুথ মিনস ট্রুলি, সত্যিকারেরই যদি এটা হয়, এটা হওয়ার চান্স মেবি কম আছে, বাট ডিউক বলছেন যদি এটা হয়েও থাকে, যদি আপনার ওয়াইফ আপনার কথাগুলো শুনেও নেয়, আপনার কমপ্লেনগুলো, যে তুমি এই জায়গাটা বাড়াবাড়ি হচ্ছে, এই জায়গাটা তুমি এটা করবে না, এই জায়গাটা এরকম করা উচিত, ওগুলো যদি শুনেও নেয় and made excuse, আর যদি এক্সকিউজ না বানায়, even if she tries to be your perfect wife, even if she listens to everything you say, but তোমাকে বলতে তো হচ্ছে at least, even then would be some stooping, তাই এমনকি ওটাও একটু স্টুপিং হবে, ওটাও কিন্তু একটু ঝোঁকার মতো হবে। ঝোঁকা ব্যাপারটা এখন খুব ট্রেন্ডিং এখন আমাদের ইন্ডিয়াতে, পুষ্পার কথা মনে আসে। এনিওয়ে, and I choose never to stoop, কিন্তু আমি কখনোই ঝুঁকবো না। Now this Duke was the first person of Pushpa himself, we can say that, উনি ছিলেন প্রথম পুষ্পা আমাদের ওয়ার্ল্ডে, যে আমি কখনো ঝুঁকবো না। Oh sir, she smiled, no doubt, whenever I passed her, আমি যখনই ওনার কাছ দিয়ে যেতাম স্মাইল করতেন উনি, ডাচেস, she smiled, ডাচেস স্মাইল করতেন বটে, বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু কে ওনার পাশ দিয়ে যেত আর উনি স্মাইল করতেন না? কমপ্লেনার একবার, যে আমি যেতাম স্মাইল করতে ভালো কথা, কিন্তু বাকিরাও যখন যেত ওনার পাশ দিয়ে হয়তো একইভাবে কার্টিয়াসলি একইভাবে উনি স্মাইল করতেন। আমার দিকে তাকানো হাসি এবং অন্যান্যদের দিকে তাকানো হাসিটাও ইকুয়াল হতো, আর একটা কমপ্লেন, এটা হওয়ার কথা না। দিস গ্রু, এটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকলো। I gave commands, then all smiles stopped together, আমি তারপর কমান্ডস দিলাম, অর্ডার্স দিলাম, আর তারপর সমস্ত হাসি একসাথে থেমে গেল। এইটা হচ্ছে হাইয়েস্ট ড্রামাটিক পয়েন্ট ইন দিস পোয়েম। ওকে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এই পোয়েমটার জন্য। এইটা কিন্তু একটা ফ্যাক্টর যেটা এই পোয়েমটাকে একটা পারফেক্ট ড্রামাটিক মনোলগ বানায়। ড্রামাটিক মনোলগ হতে গেলে একটা পোয়েমকে ফার্স্ট ফ্যাক্টরগুলো থাকবে, ক্রাইটেরিয়াগুলো, তার সাথে কিন্তু একটা ড্রামাটিক টেনশন থাকতে হয়। এই ড্রামাটিক টেনশনটা কিন্তু একদম হাইয়েস্ট পর্যায়ে পৌঁছেছে এইখানে, যখন এটা রিভিল হলো যে this Duke actually had hands behind the death of his last duchess। কি বলছেন? আমি অর্ডার দিলাম, তারপর ওনার সব হাসি একসাথে থেমে গেল। তার মানে কি? ওনার আদেশেই ওনার ডাচেসের মৃত্যু হলো। There she stands as if alive, আর ওই যে দেখুন ওখানে দাঁড়িয়ে আছে as if alive, যেন জীবন্ত অবস্থাতেই আছে। Will it please you rise? এবার কি আপনি উঠে পড়বেন? একটু আগে একদম স্টার্টিং এর দিকে বুঝতে বলেছিল, এখন বলছে এবার উঠে পড়ুন। উইল মিট দ্য কোম্পানি বিলো, কারণ আমাদের দেখা করতে হবে, নিচে বাকিরা আছে সবাই, আপনার দলের সাথে যারা এসেছে। দেন আই রিপিট, কাউন্ট ইউর মাস্টার্স নোন munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed। এখানে আরেকটা কথা রিভিল হচ্ছে যে ওনার গ্রিডি নেচারটা, ডাউরি, উনি নিজে একটা ডিউক, স্টিল তখনকার সোসাইটি, বুঝতে পারছো এটা একটা 16th সেঞ্চুরির কথা আমরা বলছি, তো ওই সোসাইটিতে ডাউরি খুব নর্মাল একটা ব্যাপার। কি বলছে যে আপনার মাস্টার যে কাউন্ট, ওনার মিউনিফিসেন্স, ওনার জেনারোসিটি, ওনার যে উদারতা, সেটাই অ্যাম্পল ওয়ারেন্ট, অ্যাম্পল মিনস এনাফ, সেটা হচ্ছে এনাফ গ্যারেন্টি যে আমার যে ডিমান্ডগুলো আছে, প্রিটেন্স এখানে মানে হচ্ছে ডিমান্ড, যে ডাউরির যে ডিমান্ড আছে পণ, সেটা কিন্তু ওনাদের ডিসঅ্যালাউড হবে না, এটা আমি জানি। দো হিজ ফেয়ার ডটার্স সেলফ as I avowed at starting is my object। এখানে দেখো আইরনিক্যালি কি বলছে, একবার বলে দিল ইনডাইরেক্টলি যে আমার ডাউরি চাই, তারপর আবার বলছে যদিও ওনার বিউটিফুল যে ডটার আছে, as I avowed মিন্স কি, শপথ নিয়ে বলেছি আমি আগেও, যে একমাত্র ওটাই হচ্ছে আমার অবজেক্ট, ওটাই আমার ইন্টেনশন, ওনার মেয়েকেই আমি চাই। নে উইল গো টুগেদার ডাউন, এইখানে একটা খেয়াল করতে হবে যে মেবি এই জায়গাটাতে আমাদের লিসেনার যে আছেন, কাউন্টের মেসেঞ্জার, উনি হয়তো উঠে চলে যেতে চাইছিলেন। যখনই রিভেল হলো যে ওনার যে লাস্ট ওয়াইফ, তার ডেথের পিছনে এনার নিজেরই হাত আছে ডিউকের, মেবি আমাদের যে মেসেঞ্জার, উনি একটু ভয় টয় পেয়ে পালিয়ে যেতে চাইছিলেন ওখান থেকে, বাট উনি কি বলছেন, নো, এখন গেলে হবে না, উইল গো টুগেদার ডাউন স্যার, আমরা একসাথেই নিচে যাব। নোটিস নেপচুন দো টেমিং আ সি হর্স, আর যখন ওরা যেতে গেল তখন নেপচুনকে দেখতে পেল। নেপচুন ইজ দ্য রোমান গড অফ সি অ্যান্ড ওশেন, ওকে, সমুদ্রের দেবতা রোমান মিথোলজিতে। সো নেপচুনের একটা স্ট্যাচু ওখানে ছিল, সেটাকে দেখালো যে দেখো এই নেপচুনের স্ট্যাচুটাকে দেখো, এটা একটা ফিগার অফ স্পিচ। এই নোটিস নেপচুন পাওয়ারটা 3-4টে ফিগার অফ স্পিচ এই দুটো ওয়ার্ডের মধ্যে কভার করা আছে, যেগুলো এন্ডে এক্সপ্লেন করেছি। সো টেমিং আ সি হর্স, নেপচুন কি করছে, একটা সি হর্স, একটা সিন্ধু ঘটক, তাকে টেম করছে। টেম মিন্স কন্ট্রোল, ওই যে থিম অফ কন্ট্রোল আবার একবার দেখো ঘুরে ফিরে চলে এলো।
এটা একটা সিম্বলিজমও বটে, যে নেপচুন যে সি হর্সটা টেম করছে এটা অ্যাকচুয়ালি কিসের প্রতীক? পুরুষরা মহিলাদের কন্ট্রোল করতে চায় সোসাইটিতে, এইটার প্রতীক, এটার সিম্বলিজম। থট আর রিয়ারিটি, যেটা একটা রিয়ার একটা পিস অফ আর্ট, এই স্ট্যাচুটার কথা বলছে এখানে। বাট আগেন ওই যে নেপচুনের ইমেজটা খুব ইম্পর্টেন্ট এখানে, এইটার মাধ্যমে মেবি থ্রু দ্য মেসেঞ্জার, থ্রু দিস অনভয় অফ দ্য কাউন্ট, মেবি আমাদের ডিউক এই মেসেজটা দিতে চাইছেন যে আমার ওয়াইফ, ফিউচার ওয়াইফ অলসো আমার কন্ট্রোলেই কিন্তু থাকতে হবে। আমার কন্ট্রোলের বাইরে গেলে ওই যে আমার লাস্ট ডাচেসের যে কন্ডিশন হয়েছে, প্রেডিকামেন্ট হয়েছে, ওইটা কিন্তু আমার ফিউচার ওয়াইফের সাথেও হতে পারে। সো মেবি একটা ওয়ার্নিংও দিয়ে রাখলো আমাদের ডিউক। সো দিস ইজ ওয়ান মোর ফিচার অফ হিজ ক্যারেক্টার টু। সো থট আর রেয়ারিটি, अगेन এটা একটা রেয়ার পিস অফ আর্ট, হুইচ ক্লজ অফ ইন্সব্রুক কাস্ট ইন ব্রঞ্জ ফর মি, যেটা ওই যে ইন্সব্রুক বলে যে প্লেস আছে ওখানের ক্লজ নামে যে আর্টিস্ট আছে, ফেমাস আর্টিস্ট, উনি আমার জন্য ব্রঞ্জের বানিয়ে দিয়েছিলেন। So this is your poem. As I said, it has a twist at the end. It has a big twist towards the end, and this will make this poem remarkable and memorable to each and every one of you, I'm sure. আর এই পোয়েমের মাধ্যমে अगेन প্যাট্রিয়ার্কাল সোসাইটির যে অ্যাটিটিউডটা সেটা রিফ্লেক্ট হয়েছে থ্রু দ্য ক্যারেক্টার অফ দিস ডিউক। যদিও স্পেসিফিক একটা ডিউকের কথা আমরা বলছি, বাট উই হ্যাভ টু রিয়েলাইজ দিস ইজ ভেরি কমন। এই ব্যাপারটা কিন্তু খুবই কমন, স্পেশালি ব্যাক ইন দোজ ডেজ, ইউ আর টকিং অ্যাবাউট 16th century রাইট নাও, কিন্তু র্যাম্প্যান্ট ছিল এই ব্যাপারটা, খুবই কমন একটা ইস্যু ছিল। অনার কিলিং মেবি বলা হয়ে থাকে, কিলিং ফর দ্য সেক অফ অনার, ফর দ্য সেক অফ ফ্যামিলি নেম। সো এই কনসেপ্টটা ইভেন টুডে itself in our society is also present. We like to dominate the women, we like to control the women all the time. We want to judge all their action, we want to restrict their movement, we don't want to see them grow. So this is your point. এবার আমরা যদি রাইম স্কিমের কথা বলি, খুব সুন্দর ছন্দ আছে, পুরো পোয়েমটা জুড়ে দেখবে একটা লাইনের সাথে নেক্সট লাইনটা ম্যাচ করে করে গেছে। রাইমিং কাপলেট বলে এগুলোকে। কাপলেট মানে চা খাওয়ার কাপলেট অবভিয়াসলি না, কাপলেট মিনস COUPLET, কাপলেট, কাপল, ফ্রম কাপল দ্য ওয়ার্ড কাপলেট কামস। দেখো রাইম স্কিমটা কি সুন্দর, ওয়াল, কল, হ্যান্ডস, স্ট্যান্ডস, লাস্ট ওয়ার্ডগুলো, প্রত্যেকটা লাইনের লাস্ট ওয়ার্ডগুলো হয় রাইম স্কিমে কাউন্ট করে। ওয়াল, কল, হ্যান্ডস, স্ট্যান্ডস, সেড, রেড, কাউন্টেনেন্স, গ্ল্যান্স, it goes like that. So A, B, B, C, C, D, D, it goes on like that. It goes on like that. এবার যদি ফিগার অফ স্পিচের কথা বলি, লিটারারি ডিভাইস আর পোয়েটিক ডিভাইস, কয়েকটা পোয়েটিক ডিভাইস আছে, অনেক মাত্রায় ইউজ হয়েছে। যেমন ধরো ইনজাবমেন্ট ইউজ হয়েছে। ইনজাবমেন্ট কখন হয়? যখন একটা লাইন নেক্সট লাইনে কন্টিনিউ হয়ে যায়, মানে পোয়েট যেটা বলতে চাইছে, ধরো দেখে মাঝে মাঝে ফুল স্টপ ইউজ হচ্ছে, কমা, বাট আমরা জানতে পারি যে যেটা বলতে চাইছে এখানে এন্ড হয়ে গেল, নেক্সট লাইন আর একটা থট শুরু হচ্ছে। বাট যখন সেটা না হয়, যখন পোয়েটের ভাবনাটা, থটটা নেক্সট লাইনে কন্টিনিউ হয়, তখন এনজাবমেন্ট হয়। এখানে কোন কোন জায়গায় হয়েছে দেখবে, অনেক কটা জায়গায় হয়েছে। একদম স্টার্টিং এ দেখো, আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার, এনজাবমেন্ট ইউজ হয়েছে, দেখতে পাচ্ছ। আর একটু পরেই দেখো, আই সেড ফ্রা প্যান্ডল বাই ডিজাইন, এই জায়গাটা, এখানে দেখো লাইনটা নেক্সট লাইনে কন্টিনিউ হয়েছে। সো এটার একটা অ্যালিটারেশন। এইখানে এই পেজে একদম স্টার্টিংয়েই, একদম পোয়েমের স্টার্টিংয়েই আরেকটা লিটারারি ডিভাইস আছে, পোয়েটিক ডিভাইস, সেটা হচ্ছে মেটাফোর আর পার্সনিফিকেশন, একসাথে দুটোই। কেন? এখানে দেখো, দ্যাটস মাই লাস্ট টাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, এখানে একটা লিভিং পার্সনকে পেইন্টিং এর সাথে কম্পেয়ার করা হয়েছে, রাইট? সো এখানে এটা একটা পার্সনিফিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ মেটাফোর। নেক্সট পেজে যাওয়া যাক এবার। নেক্সট পেজে একটা ফ্রেজের মধ্যে তিনটে পোয়েটিক ডিভাইস আছে, সেটা হচ্ছে এই পার্টটা, নোটিস নেপচুন দো। নোটিস নেপচুন, ফার্স্ট অফ অল এটা একটা অ্যালিটারেশন। অ্যালিটারেশন হচ্ছে কনসোনেন্ট সাউন্ড যখন পরপর কয়েকটা ওয়ার্ডে ইউজ হয়। এখানে দেখো এন সাউন্ডটা রিপিট হয়েছে, নোটিস নেপচুন। নোটিস নেপচুন, নেপচুনের যে রেফারেন্সটা, এটা একটা অ্যালিউশনও বটে। অ্যালিউশন হচ্ছে আর একটা লিটারারি ডিভাইস, ফিগার অফ স্পিচ। কারণ নেপচুন হচ্ছে একটা মিথিক্যাল একটা গড, মিথিক্যাল একটা ক্যারেক্টার, সেটা অ্যালিউড, তো নেপচুনকে এখানে অ্যালিউড করা হয়েছে, এটা একটা অ্যালিউশন। আর একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে এখানে ইমেজারি আছে, অ্যাকচুয়ালি মাই ব্যাড, তিনটে না চারটে ফিগার অফ স্পিচ জাস্ট এই পার্টটাতে নিয়ে আছে। ইমেজারি হবে এটা একটা, ওই যে নেপচুনের যে একটা পিকচার, একটা সি হর্সকে টেম করছে, কন্ট্রোল করছে, একটা দেখো ইমেজ আমাদের মাথায় ক্রিয়েট হচ্ছে। সো এটা একটা ইমেজারি অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা সিম্বলিজম। কিসের সিম্বলিজম? ওই যে নেপচুন সি হর্সটাকে টেম করছে, কন্ট্রোল করছে, এটা অ্যাকচুয়ালি সিম্বলাইজ করছে প্যাট্রিয়ার্কাল সোসাইটির মেলদের।
যারা ফিমেলদের ডমিনেট করতে চায়, কন্ট্রোল করতে চায়, টেম করতে চায়। সো এটা একটা সিম্বলিজম বটে। সো দ্যাট উইল বি ইট ফর দিস ভিডিও অ্যাকচুয়ালি। যদি তোমাদের মনে হয় ভিডিওর ইনফরমেশনগুলো একটু হলেও ইউজফুল, হেল্পফুল হয়েছে, তাহলে একটা লাইক করতে ভুলবে না। কমেন্টে জানিও কেমন লাগলো। আর যদি কোনো ডাউটস বা কোয়েরি থাকে তাহলেও অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।